খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যখন যেখানে চাইবেন ককরোচদের সমস্যা সমাধানে পাশে মোদী সরকার, বিশেষ বার্তা রাহুলদের। আজ ও কাল দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, শনি থেকে বদলাবে আবহাওয়া। বিশুদ্ধ পেট্রোলে আর ফেরা হবে না, E20 জ্বালানি নিয়ে কেন্দ্রের বড় ঘোষণায় চরম দুশ্চিন্তায় গাড়ি মালিকরা। এবার হাইকোর্টেও ধাক্কা, বারুইপুর কাণ্ডে ধৃত CPIM নেতা লাহেক আলীর শুনানি গুরুত্বহীন, জানালো আদালত। ক্ষমার অযোগ্য অপরাধ, মুর্শিদাবাদের ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে দেখা করে কঠোর বার্তা শুভেন্দুর। মৃত্যুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত। কৌস্তব বাগচির নিশানায় এবার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তুললেন সেই হাওয়াই চটির স্তূপের প্রসঙ্গ। পাকিস্তান নয়, ইরান ও হংকং থেকে এসেছে CJP বিক্ষোভে ব্যবহৃত প্রযুক্তি, পুলিশও ট্রেস করতে পারেনি, সিম ইন্টারনেট ছাড়াই করে কাজ। মধ্যবিত্তের মুখে হাসি, গ্যাস সিলিন্ডারের দাম কমলো, জেনে নিন আজকের রেট। জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়ার নিয়মে বিরাট বদল, জনপ্রতিনিধিদের কোনো ক্ষমতাই আর থাকছে না। যন্তর মন্তরে ককরোচ পার্টির আন্দোলন মারাত্মক আকার নিল, ইট বৃষ্টি, মাথা ফাটল পুলিশের, ক্ষিপ্ত পড়ুয়ার ধৈর্যের বাঁধ ভেঙে ঘটে গেল সাংঘাতিক কাণ্ড। সভায় বেশি লোক, বিধানসভায় মুখ্যমন্ত্রীর কথার উল্টো পথে হেঁটে শতপ্রণোদিত মামলা লালবাজারের। শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না, কপিল সিব্বলকে শটান জবাব বিচারপতির, হাইকোর্টে অস্বস্তিতে অভিষেক। স্পিকারের সঙ্গে সোজা তর্কে কুণাল ঘোষ, উত্তাল বিধানসভায় চরম বিশৃঙ্খলা, সামাল দিতে আসরে নামলেন প্রবীণ মন্ত্রী। হঠাৎই বিধানসভায় ফিরহাদদের কাছে কুণাল ঘোষ আকরুজ্জামানকে বললেন, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপ, আপনি বেঁচে থাকতেই সব দেখে যাবেন। ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী? CJPর ব্যানারে মিছিলের অনুমতি চেয়ে মেল কলকাতা পুলিশকে। চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই, মুর্শিদাবাদ দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে অভিভাবক শুভেন্দু। আপনিই সে ব্যক্তি, নিট কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক নির্বাচন, জানালেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। পুজোর আগেই পুলিশে 20,000 নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রশ্ন ফাঁস, সংসদে কবে কতক্ষণ আলোচনা হবে তা বিরোধীদের উপরেই ছাড়ল কেন্দ্র, বলে দিল কোনো আগাম শর্ত মানা হবে না। স্মার্ট মিটারে কি বিদ্যুতের বিল কম আসে? 500 টাকার রিচার্জে কতদিন চলবে? কি কি সুবিধা আছে, জেনে নিন খুঁটিনাটি। সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্ন ফাঁস কাণ্ডে লোকসভায় উত্তেজনা, 12টা পর্যন্ত মুলতবি অধিবেশন। আমাকে বাদ দেওয়ার বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন। অভিষেককে শাসিয়ে দিলীপের বিস্ফোরক হুঙ্কার। বাড়বে বেতন, রাজ্যে গঠন 7ম পে কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা, কি কি খতিয়ে দেখা হবে। সমঝোতার অভিযোগ, স্পিকারকে কড়া ভাষায় বিঁধলেন অখিলেশ। এজলাসে বিচারপতির প্রশ্নের মুখে অভিষেকের আইনি টিম, 30শে জুলাই পর্যন্ত নজরদারি আদালতের, মিলল না ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। দড়ি ধরে টান লাগালে রাজা খান খান হবে, দিল্লির ছাত্র আন্দোলনের পাশে থাকার বার্তায় গান বাঁধলেন লোপামুদ্রা মিত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ককরোচদের সমস্যা সমাধানে সরকার সর্বদা পাশে আছে, বৃহস্পতিবার এই বার্তায় দিল মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাফ জানিয়ে দিলেন, মাত্র 24 ঘন্টার মধ্যেই অন্তত 4 বার সরকারের তরফ থেকে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা যখন যেখানে চাইবেন সেখানেই আলোচনা হবে, এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে কবে আলোচনা হবে সেই সিদ্ধান্ত বিরোধীদের হাতেই ছেড়ে দিয়েছে মোদী সরকার। বৃহস্পতিবার জিতেন্দ্র জানিয়েছেন, আমাদের কোনো ইগো নেই, কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডার বাসভবন বা অফিসে আলোচনা হতে পারে। ককরোচদের সঙ্গে আমি এবং নাড্ডা বৈঠকে বসবো, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সমস্যা সমাধান হতে পারে। সরকার গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে ধারাবাহিকভাবে পদক্ষেপ করেছে। পড়ুয়াদের কল্যাণের জন্য সরকার কাজ করছে, আমি সকলকে অনুরোধ জানাই আলোচনার টেবিলে বসার জন্য। উল্লেখ্য, সোমবার ককরোচ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাড্ডা, তবে তাতে লাভ হয়নি। একই সঙ্গে বিরোধীদের প্রতিও বার্তা দিয়েছেন মোদী সরকার। সংসদ বিষয়ক
মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন। সাংসদরা নিজেদের মতামত জানিয়েছেন। তারপর রিজিজুর ঘোষণা, বিরোধীরা যেদিন যেভাবে যতক্ষণ ধরে আলোচনা করতে চাইবে সরকার তাতেই রাজি। আমরা তৈরি, কিন্তু আপনারা শর্ত জুড়ে দিচ্ছেন। কোনো অজুহাত দেবেন না। শর্ত বা অজুহাত দিলেই সবাই বুঝে যাবে যে আপনারা আসলে আলোচনা এড়িয়ে যেতে চাইছেন। উল্লেখ্য, রাহুল গান্ধী জানিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে তারা আলোচনায় বসবেন না। প্রসঙ্গত, সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই নয়। তাদের ভবিষ্যৎ নিয়ে আপোষ করবে না সরকার। দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য। সব প্রশ্ন ফাঁসের দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অতি সক্রিয়তার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। আজ ও আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও দাপট অনেকটাই বেশি থাকবে। আজ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 7টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে স্বস্তির খবর হলো, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে। কলকাতায় আজ দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের আকাশ মূলত মেঘলা থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম বজায় থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কিছুটা কম থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে বর্ষার সক্রিয় প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকলেও উইকেন্ডের দিকে আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে E20 পেট্রোল অর্থাৎ ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় এবং স্পষ্ট অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। বাজারে ফের কি পুরনো বিশুদ্ধ পেট্রোল ফিরে আসবে? এই জল্পনার মধ্যেই সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ইথানল বিহীন পেট্রোলে আর ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে 20% বেশি ইথানল মেশানোরও কোনো ভাবনা নেই বলে জানানো হয়েছে। কি জানালো কেন্দ্র? সংসদে এক লিখিত জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী স্পষ্ট করে দিয়েছেন যে E20 পেট্রোল সম্পূর্ণ নিরাপদ, পরিচ্ছন্ন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর জ্বালানি। গাড়ি চালকদের একাংশের মনে যে আশঙ্কা রয়েছে তা দূর করে মন্ত্রীর দাবি, এই জ্বালানি মোটর গাড়ির ইঞ্জিনের বড় কোনো ক্ষতি করে না। নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য পূরণ। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ভারত নির্ধারিত সময়ের প্রায় 5 বছর আগেই পেট্রোলে 20% ইথানল মিশ্রণের লক্ষ্য সফলভাবে সম্পূর্ণ করেছে। পরিসংখ্যান বলছে 2022 থেকে 23 অর্থবর্ষ গড় মিশ্রণ ছিল প্রায় 12%। 2023 থেকে 24 অর্থবর্ষ মিশ্রণ বেড়ে দাঁড়ায় 14.6%। 2024 থেকে 25 অর্থবর্ষ এই হার পৌঁছয় 19.2%। 2025 থেকে 26 অর্থবর্ষ ইথানল মিশ্রণের মাত্রা সফলভাবে 20% পৌঁছে গিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ পেট্রোল গাড়ির জন্য 20% চূড়ান্ত সীমা। এর চেয়ে বেশি অর্থাৎ ইথানলের মাত্রা বাড়িয়ে E85 বা অন্য উচ্চমাত্রা জ্বালানি ব্যবহারের অনুমতি কেবলমাত্র নির্দিষ্ট ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। বিশুদ্ধ পেট্রোল চিরতরে বন্ধ হয়ে যাওয়ার এই সরকারি ঘোষণায় সাধারণ গাড়ি চালক ও মধ্যবিত্তদের একাংশের মধ্যে গাড়ির মাইলেজ ও ইঞ্জিন আয়ু নিয়ে চিন্তা আরও বাড়িয়ে দিল। হাইকোর্টে ধাক্কা সিপিআইএম নেতা লাহেক আলীর। বারুইপুরে কিশোরী নির্যাতনের ঘটনার পরে বারুইপুরের 2 বারের সিপিআইএম প্রার্থী বর্তমানে হেফাজতে। রক্ষা কবচের মামলা খারিজ করল বিচারপতি সৌগত ভট্টাচার্য। চাপ তকমা কাটাতে আবেদন লাহেকের কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্টের একক বেঞ্চ। এদিন লাহেক আলীর আইনজীবী অভিষেক হালদার আদালতে জানান, নানা চাপের গোষ্ঠীর তকমায় বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয় বিবেচনা করুক আদালত। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মামলার অন্যতম আবেদন পুলিশের গ্রেপ্তার থেকে রক্ষা কবচ। গ্রেপ্তারের পর এই সব মামলার শুনানি গুরুত্বহীন, নির্দিষ্ট জায়গায় আবেদন করুক মামলাকারী। গত মঙ্গলবার সূর্যপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিআইএম নেতা লাহেক আলীর 8 দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার তাকে ফের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে আরও 6 দিনের হেফাজত চায় পুলিশ। উভয় পক্ষের সওয়াল শোনার পর আদালত 6 দিনের বদলে আরও 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ভাঙচুর, অবরোধ ও অন্যান্য অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যই এই আবেদন। লাহেক আলীর মামলা
বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে যে ব্যাপক বিক্ষোভ, অবরোধ এবং হিংসার ঘটনা ঘটেছিল, সেই মামলায় সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও বারুইপুর পশ্চিমের প্রাক্তন প্রার্থী লাহেক আলীকে 12 জুলাই রাতে পুলিশ গ্রেপ্তার করে। লাহেক আলীর বিরুদ্ধে প্রধান অভিযোগগুলি হল বিক্ষোভ ও অশান্তিতে উস্কানি দেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ, গণপিটুনিতে খুনের ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, বেআইনি জমায়েত ও দাঙ্গা ছড়ানোর অভিযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং রেল সম্পত্তির ক্ষতি করার অভিযোগ, পুলিশ ও সরকারি কর্মীদের কাজে বাধা ও হামলার অভিযোগ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিকে আঘাতের অভিযোগ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে 5 জুলাই সূর্যপুরে বিক্ষোভের সময় লাহেক আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার উস্কানিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে লাহেক আলী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তার বিরুদ্ধে আনা মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মুর্শিদাবাদের বহরমপুরে স্কুলের ছাত্র বোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কায় 4 জন পড়ুয়া ও এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এক হৃদয় বিদারক ঘটনার পর বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুর্ঘটনায় অভিযুক্ত গেটম্যানের চরম শাস্তির দাবি তোলার পাশাপাশি ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের প্রসঙ্গ জোরালোভাবে তুলেছেন তিনি। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বলেন, একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চারা এই দুর্ঘটনার শিকার হয়েছে। কিভাবে সমবেদনা জানাবো, ভাষা নেই। এইটুকু বলবো, আমি এই শোকাহত পরিবারগুলির পাশে আছি। অর্থের মাধ্যমে এই ধরনের ক্ষতিপূরণের পরিমাপ হয় না, তবুও সরকারের কিছু মানবিক দায়িত্ব থাকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে এই দুর্ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ ও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে গেটম্যানের চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই এই বিপর্যয় ঘটেছে। এই ঘটনাকে ক্ষমার অযোগ্য বলে অভিহিত করে তিনি বলেন, আমি পুলিশ মন্ত্রী কথা দিচ্ছি, গেটম্যানের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হবে। আমি পরিবারগুলোর সঙ্গে আলাদা করে কথা বলেছি। ঈশ্বর এই পরিবারগুলিকে এই অসীম শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের সওয়াল। এর আগে বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু। মুর্শিদাবাদের এই ভয়াবহ দুর্ঘটনায় অভিযুক্তের শাস্তির প্রসঙ্গে তিনি জানান, পুলিশের উচিত দ্রুত কাস্টাডি ট্রায়াল সম্পন্ন করা। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি, জেলের মধ্যেই যেন দ্রুত তদন্ত শেষ করা হয়। কাস্টাডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি হয় তা পুলিশ সুপার ও ডিআইজিরা নিশ্চিত করবেন। একই সঙ্গে তিনি স্থানীয় গ্রামবাসীদেরও এই শোকার্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর এবং তাদের যেন কোনোভাবেই একা মনে না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান। শুধুমাত্র পুরসভা ও বড় অফিসেই নয়, কলকাতা পুলিশ। তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে চলছে পুলিশি অভিযান। খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। এবার কেওড়াতলা মহাশ্মশানেও দীর্ঘ সময় ধরে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ এবং 22 মার্চ থেকে যে সমস্ত রেকর্ড রয়েছে সেই রেকর্ড সিজ করা হচ্ছে বলে খবর। কেওড়াতলা মহাশ্মশানে প্রবেশের পর যে সাব রেজিস্ট্রারের অফিস রয়েছে সেই অফিসেও পুলিশের অভিযান চলছে এবং সেখানে রেকর্ড সিজ করা হচ্ছে। অভিযোগ রয়েছে বার্থ ও ডেথ সার্টিফিকেটের দুর্নীতি রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জন্ম ও মৃত্যু সার্টিফিকেট নিয়ে দুর্নীতির খবর আসছে। এরপরেই সারা রাজ্য জুড়ে এই পুলিশি অভিযান চলছে। বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার প্রাক্তন স্পিকার তথা বর্তমানে বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। বিধানসভায় গাড়ি বিতর্ক। এদিন বিধানসভার গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। পাশাপাশি উঠেছে বিধানসভার নাম নিয়ে পেট্রোল পাম্প থেকে তেল ভরার অভিযোগও। বিধানসভার এই দুর্নীতি নিয়ে এবার জিরো আওয়ারে প্রসঙ্গ টানলেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। এদিন কৌস্তব বাগচি বলেন, তৃণমূল বিগত 15 বছরে শুধু চুরি জোচ্চুরি করেনি এমন কোনো কাজ নেই, এমনকি বিধানসভার গাড়ি অনৈতিকভাবে ব্যবহার করার মতো কাজও করা হয়েছে। তার অভিযোগ, বিগত বিধানসভার অধ্যক্ষের অত্যন্ত ঘনিষ্ঠ মইসুদ্দিন মণ্ডল নামে একজনকে নিয়োগ করা হয়েছিল পদে। অভিযোগ, তিনি বিধানসভার কাজ ছাড়া ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করেছেন। পুজোর সময় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বা বেসরকারি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরানো ইত্যাদি করেছেন। একজন বিধানসভার স্টাফ হয়েও তিনি বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। বিজেপি বিধায়কের দাবি, প্রাক্তন অধ্যক্ষের ঘনিষ্ঠ ওই ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ শোনা যায় যে তিনি বিধানসভার একাধিক কর্মীকে ধমকি দিতেন। এছাড়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় তার ঘরের সামনে হাওয়াই চটির স্তূপ রেখে দেওয়ার ঘটনা ঘটেছিল। এই ব্যক্তি সেই কাজে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ করেন কৌস্তব। এর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত করার আহ্বান জানিয়েছি আজ বিধানসভার অধিবেশনের জিরো আওয়ারে। দিল্লিতে সিজেপির সমর্থনে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ গোপন রাখতে একটি নতুন প্রযুক্তির ব্যবহার করেছেন। এই প্রযুক্তির কারণেই দিল্লি পুলিশ বুঝতে পারেনি আন্দোলনকারীদের মধ্যে কী ধরনের বার্তা আদান প্রদান হচ্ছিল বা ঠিক কতজন বিক্ষোভে যোগ দিতে চলেছেন। এর আগে ইরান, মিয়ানমার এবং হংকংয়ের বড় বিক্ষোভেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বিশেষত্ব হলো এই পদ্ধতিতে ফোনে যোগাযোগের জন্য সিম কার্ড বা ইন্টারনেট কোনো কিছুরই প্রয়োজন হয় না। জনতার মন্তর এবং তার আশপাশে বিক্ষোভকারীরা যে প্রযুক্তি ব্যবহার করেছেন সেটিকে ফোসাম বা
মেশ মেসেজিং নেটওয়ার্ক বলা হয়। এটি ব্লুটুথের মাধ্যমে একটি ফোন থেকে অন্য ফোনে বার্তা পাঠায়। এর জন্য বিটচ্যাট এবং ব্রিয়ার এর মতো অ্যাপ ব্যবহার করা হয়। এই অ্যাপগুলিতে লগ ইন করতে ফোন নম্বর বা ইমেল আইডিরও প্রয়োজন হয় না। এগুলি সিম বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কাজ করে। যেহেতু বার্তা সরাসরি একটি ফোন থেকে অন্য ফোনে যায়, তাই এর কোনো ডিজিটাল রেকর্ড তৈরি হয় না। দিল্লির ঘটনায় ঠিক এই অ্যাপগুলি ব্যবহার করা হয়েছে কিনা তা নেটওয়ার্ক 18 স্বাধীনভাবে নিশ্চিত করছে না। তবে পুলিশের হাতে যে প্রমাণ এসেছে তাতে এই ধরনের মেশ নেটওয়ার্ক ব্যবহারের ইঙ্গিত মিলেছে। কেন ট্রেস করতে পারে না পুলিশ? দেশে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে পুলিশ সাধারণত নির্দিষ্ট এলাকার ফোন চ্যাট বা যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারে। এর জন্য ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা এবং টেলিকম অপারেটরদের কাছ থেকে তথ্য নেওয়া হয়। কিন্তু মেশ মেসেজিং অ্যাপগুলি কোনো মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে না। এই অ্যাপগুলি ব্লুটুথ টু ব্লুটুথ সংযোগে কাজ করে, ফলে কোনো কেন্দ্রীয় সার্ভারে তথ্য জমা হয় না এবং যোগাযোগের রেকর্ডও তৈরি হয় না। তাই পুলিশের প্রচলিত নজরদারি ব্যবস্থা এই ধরনের যোগাযোগ ধরতে কার্যত অক্ষম। কিভাবে কাজ করে এই প্রযুক্তি? এই প্রযুক্তি ব্যবহার করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে এমন অ্যাপ থাকতে হয় যা মেশ নেটওয়ার্কে কাজ করতে পারে। একটি ফোন থেকে অন্য ফোনে বার্তা পৌঁছানোর প্রক্রিয়াকে হপ বাই হপ রিলে বলা হয়। অর্থাৎ একটি ফোন থেকে বার্তা দ্বিতীয় ফোনে, সেখান থেকে তৃতীয় ফোনে, তারপর চতুর্থ ফোনে, এভাবেই স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। ব্যবহারকারীকে বারবার ফরওয়ার্ড করতে হয় না। নেটওয়ার্কে যত বেশি মানুষ যুক্ত থাকবেন বার্তাও ততদূর পর্যন্ত পৌঁছতে পারবে। গুগল প্লে স্টোরে এই ধরনের একাধিক অ্যাপ রয়েছে যেগুলি দাবি করে ব্যবহারকারীর তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুলিশ যদি কোনো একটি ফোন বাজেয়াপ্ত করে তবু তারা জানতে পারে না বার্তাটি প্রথমে কোথা থেকে এসেছিল, কোথায় কোথায় পৌঁছেছে বা কতজন সেটি পড়েছেন। ইরান ও হংকংয়েও হয়েছে ব্যবহার। বিশ্বজুড়ে তদন্তকারী সংস্থাগুলির কাছে এই প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর আগে হংকং ও ইরানে বড় বিক্ষোভের সময়ও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এক সাইবার সেল আধিকারিক জানিয়েছেন, যেহেতু এগুলি অফলাইন অ্যাপ তাই এই বার্তাগুলির কোনো ট্র্যাক পাওয়া যায় না। বার্তাগুলি এনক্রিপ্টেড থাকে এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ক্রমান্বয়ে এগোয়। প্রতিটি ফোনই সাময়িক রাউটারের ভূমিকা পালন করে। বিশ্বজুড়ে তদন্তকারী সংস্থাগুলির কাছে এই প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর আগে হংকং ও ইরানে বড় বিক্ষোভের সময়ও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।